ওকে, তো আমরা হচ্ছে প্রিমিয়ার প্রোর A to Z একটা ক্লাসে, প্রিমিয়ার প্রোর যে মাস্টার ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করব, ওয়ার্ক স্পেস সাজাবো এবং অডিও এডিট করব, গ্রিন স্ক্রিন সাজাবো, সবকিছু আমরা একসাথে একটা ভিডিওতে দেখব। ঠিক আছে? সো এই ভিডিওটার কয়েকটা পার্টও থাকবে এবং পাশাপাশি হচ্ছে কমপ্লিট একটা মাস্টার ভিডিও থাকবে। সো আমরা শুরু করি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রোর ইন্টারফেস। আমরা 2023 সালের প্রিমিয়ার প্রো যে ভার্সন ব্যবহার করতেছি, এটা প্রিমিয়ার প্রোর ইন্টারফেস। একদম পুরো জিনিসগুলা ক্লিয়ারলি বুঝবেন, পুরো জিনিসগুলা ক্লিয়ারলি বুঝবেন এবং প্রত্যেকটা জিনিসের নাম মনে রাখার চেষ্টা করবেন যে কোনটা কি জিনিস, কোনটা দিয়ে কি কাজ করে। এই জিনিসটুকু যদি মনে রাখতে পারেন তাহলে আপনার কাজগুলোকে আরো সহজ ভাবে হবে। যেমন বাংলা টিউটোরিয়াল দেখতে দেখতে অনেক সময় প্রয়োজনের ক্ষেত্রে ইংলিশ টিউটোরিয়ালও দেখা লাগতে পারে। সেক্ষেত্রে যদি আপনি সেকশনগুলোর নাম না জানেন, কোনটা কি জিনিস সেটার নাম না জানেন, তাহলে কিন্তু ইংলিশ টিউটোরিয়াল বুঝতে কষ্ট হবে। ঠিক আছে? যাই হোক, সো এটা হচ্ছে আমার প্রথম হোম স্ক্রিন বা রিসেন্ট প্রজেক্ট প্যানেল। এখান থেকে আমরা প্রিমিয়ার প্রোতে কাজ করতে গেলে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। প্রিমিয়ার প্রো কাজ করে আহ, দুইটা রুলস নিয়ে, একটা হচ্ছে প্রজেক্ট আর একটা হচ্ছে সিকোয়েন্স। ঠিক আছে? সো একটা প্রজেক্টের ভিতরে আপনি চাইলে একাধিক সিকোয়েন্স ক্রিয়েট করতে পারেন। সিকোয়েন্স গুলো কেমন হয়? সিকোয়েন্স গুলো মনে করেন যে সিন, যেমন একটা নাটক বা একটা সিনেমা যদি আমরা করতে, একটা মুভি, সরি একটা শর্ট ফিল্ম যদি করতে যাই, শর্ট ফিল্মের 1 ঘন্টা ডিউরেশন হইতে পারে। 1 ঘন্টা ডিউরেশনের ভিতরে সম্পূর্ণ 1 ঘন্টা কিন্তু একটা সিনের মধ্যে হয় না কখনো। এটা কি হয়? কাট কাট হয়। দেখা গেলো প্রথম 10 সেকেন্ডের একটা সিন হইলো ইন্ট্রো যেটা, তারপরে হচ্ছে ইনফরমেশন যেগুলো, যে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তাদের নাম ঠিকানা, ওইটা আরেকটা সিন। এরকম ভাবে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ইয়া হয়, সিকুয়েন্সে হয়। আমরা প্রথমত নতুন একটা প্রজেক্টে যাই। প্রজেক্টের এখানে আমরা নাম দিব, যে প্রজেক্ট করতেছি আমরা, মনে করেন যে পিআর মাস্টার ক্লাস। এটা হচ্ছে প্রজেক্টের নাম দিলেন এবং এই প্রজেক্টটা কোথায় সেভ হচ্ছে এই লোকেশনটা অবশ্যই সিলেক্ট রাখতে হবে, মানে খেয়াল রাখতে হবে যে কোথায় প্রজেক্টটা সেভ হচ্ছে। সো আমরা এখান থেকে ডিফল্ট যে লোকেশন আছে এটা বাদ দিয়ে চাইলে অন্য একটা লোকেশন আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে চুজ লোকেশন এন্ড কোথায় আমরা প্রজেক্টটা সেভ করব সেই জায়গাতে আমাদের হচ্ছে যেখানে ক্লাস চলতেছে এই ক্লাসের ফাইলের ভিতরে সেভ করলাম। সো এটার কারণ কি? এটা হচ্ছে আমরা যেন পরবর্তীতে দেখা গেল আমার এই একই প্রজেক্টে অন্য কেউ কাজ করতে পারে, তাকে আমি যেন পুরো ফোল্ডার ধরে দিয়ে দিতে পারি যে ভাই এই হলো প্রজেক্ট, টোটাল জিনিসটা তুমি নিয়ে কাজ করো। না হলে যে কোথায় সেভ হচ্ছে যদি খুঁজে না পাই, পরবর্তীতে আবার নতুন করে সেভ করতে হবে। সো এখান থেকে ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দেওয়ার সাথে সাথে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে এখানে। এক মিনিট। সো একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এবং একদম শুরুতে যারা ইয়া ওপেন করবে, প্রিমিয়ার প্রো ওপেন করবে, তাদের ইন্টারফেসটা দেখতে অনেকটা এইরকম দেখা যাবে। এখানে যেরকম আছে বর্তমানে অনেকটা এইরকম দেখা যাবে। সো এখানে এই পুরো ইন্টারফেসের ভিতরে কোথায় কোন টুলস আছে, কোথায় কোন বার আছে, কোথায় কোন প্যানেল আছে, এই জিনিসগুলা হচ্ছে আমাদের, এখন আগে মানে নামগুলো জানতে হবে, কোন প্যানেলটা কি করে এবং কোনটা কি কাজ করে। তারপরে আমাদের সুবিধা মতো আমরা জিনিসগুলো সাজায় নেব। আমি একটু আইডেন্টিফাই করে দেখাই একদম প্রথম থেকে। সো শুরুতে বরাবরের মতো শুরুতে একদম উপরে যে জিনিসটা থাকে, প্রিমিয়ার প্রো বলেন, আফটার ইফেক্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রত্যেকটা জিনিসেরই এখানে যে ইয়াটা উপরে যে বারটা থাকে এটা হচ্ছে আমাদের মেনু বার। ঠিক আছে? মেনু বার বা অপশন বার। তারপরে এই জিনিসটা হচ্ছে প্রজেক্ট প্যানেল। দেখেন এই পুরো জিনিসটা এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল। প্রজেক্ট প্যানেলের ভিতরে এখানে ইফেক্ট দেখতে পাচ্ছি, ফ্রেম ডট আইও দেখতে পাচ্ছি বা অন্যান্য। না, মিটে জয়েন করেননি। সো এখানে হচ্ছে এটা হচ্ছে মেনু বার এন্ড এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল। এই প্রজেক্ট প্যানেলের ভিতরে কি হয়, আমরা যত অরিজিনাল ফুটেজগুলো ইম্পোর্ট করি প্রত্যেকটা জিনিস এখানে ওয়ান বাই ওয়ান এই প্রজেক্ট প্যানেলের ভিতরে থাকে। তারপরে এটা হচ্ছে সোর্স মনিটর। তো সোর্স মনিটরে কি হয়? সোর্স মনিটরে হচ্ছে আমরা যখন প্রজেক্টগুলা ইম্পোর্ট করি কোনো ফুটেজ, এই ফুটেজে ডাবল ক্লিক করে এখানে কি আছে ওটা প্লে করে দেখার জন্য আমরা সোর্স মনিটরে দেখি। এবং আরেকটা থাকে হচ্ছে আউটপুট মনিটর, যেটা এইখানে সেটআপ করা নেই, এখানে একটা মনিটর সেটআপ করা আছে, সরি এই দুইটাই আছে, যেখানে এখানে একটা সোর্স আর একটা হচ্ছে প্রোগ্রাম, দেখেন দুইটা একসাথে রয়েছে। তো এই দুইটাকে আলাদা করে রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই নিচের দিকে যে জিনিসটা আছে এটা হচ্ছে টাইমলাইন। টাইমলাইনের ভিতরে, টাইমলাইনের সাথে দেখেন আরো দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টুলস আর একটা হচ্ছে সাউন্ড লেভেল বা অডিও লেভেল। এন্ড এই পাশে যে জিনিসটা আছে এটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। সো এই প্রত্যেকটা জিনিস কোথায় কিভাবে রাখলে সুবিধা হয় এবং কি কি কাজ করে সেই জিনিসগুলো দেখি। সো আমার সেভ করা কিছু লেআউট আছে এখানে। আমরা যদি এখান থেকে এডিটিং এ যাই, দেখেন এডিটিং এ গেলে পুরো প্যানেলটা চেঞ্জ হয়ে যাবে। তো পুরো প্যানেল চেঞ্জ হয়ে গেছে, এখানে সোর্স হইছে, এখানে আছে প্রোগ্রাম। এখন কিন্তু দুইটা জিনিস দুই রকম হয়ে গেছে। এডিটিং এ যাওয়ার পরে দেখেন প্রজেক্ট প্যানেলটা আবার ডান পাশে চলে আসছে। প্রজেক্ট প্যানেল ডান পাশে চলে আসছে এবং এটা পুরোটা একটা
এক সাইড জুড়ে পুরোটা জুড়ে সাইড জুড়ে নিয়ে নিয়েছে। কেন? কারণ ফুটেজ কিন্তু আমরা ইম্পোর্ট করি অনেক বেশি, তাই না? কারণ একটা কোনো কিছু বানাইতে গেলে আমাদের অনেকগুলা ফুটেজ ইম্পোর্ট করা লাগে, যে কারণে এখানে প্রজেক্ট প্যানেলটায় জায়গা লাগে সবসময় বেশি। আচ্ছা, সো আমরা আপাতত একটা ফুটেজ ইম্পোর্ট করি। এখানে যে জিনিসগুলো নাম জানার ছিল জানা হয়ে গেছে। আমরা জাস্ট ওয়ার্ক স্পেসটা এখান থেকে চেঞ্জ করে এডিটিং এর যেটা আছে এটা নিয়ে যাব। যদি এই আইকনটা এখানে না থাকে কোথায় যাব? উইন্ডো, এন্ড এখান থেকে ওয়ার্ক স্পেস, তারপর এখান থেকে এডিটিং, ঠিক আছে? আচ্ছা, ফুটেজ ইম্পোর্ট করার জন্য আমরা প্রজেক্ট প্যানেলে রাইট ক্লিক করতে পারি, আর এখান থেকে দেখেন এই যে ইম্পোর্ট যে অপশন আছে এটা এখানে ক্লিক দিলে আপনার ফুটেজ এখানে আছে ওই জায়গাতে চলে যাবে, অথবা এর উপরে ডাবল ক্লিক করলে ফুটেজ ইম্পোর্ট করা যাবে, অথবা আমরা যাইতে পারি ফাইলে এন্ড এখান থেকে ইম্পোর্ট, তারপরে এখান থেকেও ইম্পোর্ট করতে পারি। সো যে কোনো একটা পদ্ধতিতে আপনারা চাইলে ফুটেজ ইম্পোর্ট করতে পারেন। সো আমরা ডাউনলোডস এর ভিতর থেকে দেখি যে কোনো একটা ফুটেজ ইম্পোর্ট করি, ভিডিও। সো এখানে একটা ভিডিও আছে, এটা ইম্পোর্ট করলাম। সো এখানে আপনি কি কি টাইপের ফুটেজ ইম্পোর্ট করতে পারবেন? ভিডিও, অডিও আর ছবি, সবকিছু আপনি ইম্পোর্ট করতে পারবেন। সো এই ছবিটা এখানে ইম্পোর্ট করলাম, কিন্তু টাইমলাইনের এই পাশের দিকে কোনো চেঞ্জ হয় নাই। কারণ কি ফুটেজ ইম্পোর্ট করলাম এটা চেক করতে চাইলে কি করব? ডাবল ক্লিক করব, সোর্স মনিটরে জিনিসটা প্লে হবে। দেখেন এখন চাইলে এটাকে প্লে করে দেখতে পারতেছি, ঠিক আছে? এটা হচ্ছে সোর্স মনিটর, এখানে কোনো কাজ এখনো হয় নাই। তো বলছিলাম প্রিমিয়ার প্রো কাজ করে দুইটা ফাংশন নিয়ে, একটা হচ্ছে প্রজেক্ট আর একটা কি সিকোয়েন্স। সো এখন আমাদেরকে সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। সিকোয়েন্স ক্রিয়েট করার পরে ওই সিকোয়েন্সের উপরে আমরা এডিট করতে পারবো। যেমন এই ভিডিওটা যে সাইজ আছে, কোন সাইজ আছে, তারপরে কেমন কি ভিতরে ইনফরমেশন আছে, রেজুলেশন কেমন আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখনো জানি না। কিন্তু আমরা আউটপুটে কেমন জিনিস চাই সেই জিনিসটা কিন্তু আমরা জানি। যদি আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাই, সোশ্যাল মিডিয়া বা অ্যামাজন প্রোডাক্টের জন্য ভিডিও বানাই, তাহলে আমাদের স্কোয়ার সাইজ দিতে হবে। যদি ইউটিউবের জন্য বানাই তাহলে আমাদের ওয়াইড রেশিও যেটা আছে সেটা দিতে হবে। যদি আমরা শর্টস এর জন্য বানাই তাহলে আমাদের পোর্ট্রেট রেশিও দিতে হবে। সো প্রথমত কাজ হচ্ছে আমাদের ডিমান্ড চেক করা, যে আমরা কিসের জন্য ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? সো প্রথমত আমরা মনে করেন সোশ্যাল মিডিয়ার জন্য একটা ভিডিও এডিট করব এবং সেই অনুযায়ী একটা সিকোয়েন্স নিব। এখানে রাইট ক্লিক করে এখানে যাব আমরা নিউ আইটেম, এন্ড এখান থেকে দেখেন সিকোয়েন্স। এটা কোথায়? প্রজেক্ট প্যানেলের উপরে। অথবা আমরা এখান থেকে ফাইল, এখান থেকে এই যে দেখেন সিকোয়েন্স, যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে, সেম। সো সিকোয়েন্সে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা সিকোয়েন্সের যে নিউ সিকোয়েন্সের যে উইন্ডো আছে সেটা চলে আসলো। এন্ড বাম পাশে দেখেন অ্যাভেলেবল প্রিসেট। অলরেডি আগে থেকে বিভিন্ন ক্যামেরার রেশিও এবং ক্যামেরার সাইজ অনুযায়ী বিভিন্ন প্রিসেট এখানে সেভ করা আছে, যে এই সিকোয়েন্স নিয়ে তোমরা চাইলে কাজ করতে পারো। কিন্তু আমরা এখন যেহেতু ইয়ার জন্য করব, সোশ্যাল মিডিয়ার জন্য করব, সো আমাদের নির্দিষ্ট কোনো ক্যামেরার সাইজ লাগবে না, আমরা কাস্টম একটা সাইজ বানাবো। সো কাস্টম সাইজ বানাইতে হলে আমরা রিকমেন্ড করি হচ্ছে ডিজিটাল এসএলআর এর ভিতরে যে প্রিসেট গুলো আছে এর যে কোনো একটাকে কাস্টমাইজ করা। তো আমরা এখান থেকে ডিএসএলআর যে 30p আছে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে যাব সেটিংসে যাওয়ার পরে এই জায়গা থেকে হচ্ছে আমরা ফ্রেম সাইজটা সিলেক্ট করে দিব 1080 বাই 1080, যেটা স্কোয়ার সাইজ। তারপরে হচ্ছে এখান থেকে ডিসপ্লে ফরম্যাটটা সরি এখান থেকে এই কি বলে এটারে ফ্রেম রেট, যেটা ফ্রেম রেট আমরা 24 অথবা 29 বা 30 সর্বোচ্চ দিতে পারি। ফ্রেম রেট যত বেশি দিবেন তত আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে এবং সাইজও অনেক বেশি হবে। যখন ক্যামেরায় শুট করেন, ক্যামেরায় শুট করার সময় অনেক সময় দেখবেন যে 30 ফ্রেমে হচ্ছে, 24 ফ্রেমে হচ্ছে না 60 ফ্রেমে হচ্ছে। অরিজিনাল যে ফুটেজ, ওই ফুটেজের সাথে যখন ম্যাচিং করে আপনি ফ্রেম রেটটা দিবেন তখন আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হবে না। দেখা গেল আপনি শুট করছেন 60 fps এ, কিন্তু এডিট করতেছেন 30-তে, তখন এই জিনিসটা কিন্তু কম্প্রেস হয়ে আসবে। ওকে, সো ওইটা বুঝবো কিভাবে? সো আমরা এই ভিডিওর উপরে রাইট ক্লিক করে এখান থেকে যদি আমরা প্রপার্টিজে যাই তাহলে দেখতে পাবো, দেখেন এখানে ফাইল সাইজ কত, এই সাইজের রেজুলেশন কত এবং ফ্রেম রেট কত। এখানে কত ফ্রেম রেট? 30। সো এই জিনিসটা চাইলে আগে চেক করে নিতে পারি, যদি ক্লায়েন্ট বলে দেয় তো ভালো, না চাইলে আমরা চেক করে নিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো সিকোয়েন্সে এখানে আমরা কি দিলাম 1080 বাই 1080, আমাদের ওখানে 30 আছে, আমরা এখান থেকে 30 সিলেক্ট করে দিতে পারি। কম দিলেও সমস্যা নেই, বেশি দিলেও সমস্যা নাই, আজ ভিডিওর কোয়ালিটি কম বেশি একটু লস হবে। আর আদার্স এদিকে অডিওর সেটিং বা আদার্স যা যা আছে এগুলো সেম থাক, কোনো সমস্যা নেই। এখানে শুধু নাম লিখে দিতে পারি ট্র্যাক অনুযায়ী, যে আমি এখন ইন্ট্রো বানাচ্ছি একটা সিকোয়েন্সে, আরেকটা সিকোয়েন্সে আমি হচ্ছে ইনফরমেশন বানাচ্ছি, আরেকটা সিকোয়েন্সে আমি মনে করেন যে মিউজিক রাখতেছি। এরকম ভাবে প্রত্যেকটা সিকোয়েন্সকে আপনি নাম চেঞ্জ করে করে আলাদা দিতে পারেন, অথবা নরমালি এরকম রাখলাম। একটা সিকোয়েন্স ক্রিয়েট করলাম, দেখেন বাম পাশে যে সোর্স মনিটর এটা আছে কি ওয়াইড আছে, ওয়াইডে বেশি হাইটে কম, কিন্তু আমাদের প্রোগ্রাম যেটা ফাইনাল আউটপুট যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু স্কোয়ার। কেন? কারণ এই সাইজেই আমাদের দরকার। সো এবার আসেন আমাদের এখানে যে সোর্সে ফুটেজটা আছে, এই ফুটেজটা কয় মিনিটের? 4 মিনিট 36 সেকেন্ডের ফুটেজ।
আমার তো পুরো জিনিসটা দরকার না, আমার দরকার এখান থেকে 10 সেকেন্ড। সো 10 সেকেন্ড যখন দরকার আমার এখানে 10 সেকেন্ড, কোন 10 সেকেন্ড দরকার ওই 10 সেকেন্ড বেসে কেটে আমার এখানে টাইমলাইনে নিয়ে আসতে হবে। সো এই যে কাটিং এর প্রসেস, এই কাটিং এর প্রসেস হচ্ছে ভিডিও এডিটিং এ নরমালি ব্যবহার করা হয়, তিনটা প্রসেস ব্যবহার করা হয়। একটা হচ্ছে এল কাট, একটা জে কাট, আর একটা হচ্ছে জাম্প কাট। সো এল কাট জে কাট কি? এল কাট হচ্ছে আপনার এল শেপের মতো। এল শেপ কেমন? এল শেপ কেমন? এল শেপ দেখতে এইরকম না? এক মিনিট, এরকম না এল শেপ? সো এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আপনার ভিডিওটা এখান থেকে শুরু হবে, একদম স্টার্ট এখান থেকে শুরু হচ্ছে, এর পরে যে মিউজিক আসবে, মানে কি ভিডিও প্রথমেই ভিডিও শুরু হচ্ছে তারপরে মিউজিক যাচ্ছে। জে কাট কেমন? জে দেখতে কেমন? এরকম না? সো জে কাটের অর্থ হচ্ছে আপনার এখান থেকে মিউজিক শুরু হবে, এখান থেকে মিউজিক শুরু হবে, যে এই পর্যন্ত আসতে আসতে এই জায়গা থেকে আপনার ফুটেজ শুরু হবে। অনেক ভিডিওতে দেখেন না যে কথা শুরু হওয়ার আগে কিছু দূর মিউজিক চলে গেল তারপরে কথা শুরু হলো, এরকম হয়। আবার কিছু সিনে দেখেন প্রথমে কথা শুরু হচ্ছে, একদম হিট হচ্ছে কথা দিয়ে, দুই একটা তিন চারটা ওয়ার্ড বলার পরে, একটা সেন্টেন্স বলার পরে আস্তে আস্তে মিউজিকের দিকে চলে যাচ্ছে। এই যে জিনিসটা, এটা হচ্ছে এল কাট আর জে কাট। এটা সাধারণত আপনার মানে ফিল্মের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, কিন্তু আমরা যখন প্রমোশনাল কোনো ভিডিও বা কোনো কিছু বানাবো তখন খুব একটা বেশি ব্যবহার হয় না। যেমন রিভিউ ভিডিওর ক্ষেত্রে আগে কি করে? প্রোডাক্টের ডেমনস্ট্রেশন করে, প্রোডাক্ট দেখায় মিউজিকের সাথে সাথে, তারপরে যে শুরু হয় কথা। তো ওইটাকে কি কাট বলে? ওটাকে জে কাট, মানে আগে মিউজিক চলতেছে পরে কথা শুরু হচ্ছে। আর অনেকে কি করে? ইন্ট্রোতে আগে কথা বলে নেয়, একদম শুরুতে কথা বলে নেয়, কথা বলার পরে 10 সেকেন্ড 20 সেকেন্ড কথা বলে তারপরে দেয় ইন্ট্রো, ওইটাকে বলে হচ্ছে আপনার এল কাট, যেটাকে পরে মিউজিক শুরু হয়। আচ্ছা, জাম্প কাট হচ্ছে মানে আমার মিউজিকও থাকবে আবার কথাও থাকবে, মাঝখান থেকে আমি যে জিনিসগুলোকে নিয়ে নিব, মানে একটাকে ওভারল্যাপ করে আরেকটাকে নিয়ে নেওয়া, এই টাইপের জিনিসগুলোকে বলে আমরা জাম্প কাট। আরো ক্লিয়ারলি চাইলে আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে ভিডিও এডিটিং এর কাট কি রকম, বা আরো বেশ কয়েকটা কাটের প্রসেস আছে ওই জিনিসগুলো। তো আমার এখন দরকার, মনে করেন যে আমি ভিডিওটা যদি প্লে করি, কতটুকু দরকার? মনে করেন যে 30 সেকেন্ড থেকে আমার 40 সেকেন্ডের মধ্যে যে জায়গাটুকু, এই জায়গাটুকু আমার দরকার। সো এখান থেকে আমি 30 সিলেক্ট করে দিতে পারি, জাস্ট ক্লিক করলে এখানে 30 সিলেক্ট করে দিলাম, ইন্টার। দেখেন আপনার কাটচারটা একদম 30 সেকেন্ডে চলে গেছে। সো এখান থেকে 30 থেকে যে আপনি 40 পর্যন্ত নিবেন, সেটা আপনি ওকে বুঝাবেন কি করে? আপনাকে মার্ক করতে হবে। কিভাবে মার্ক করবেন? দেখেন এই জায়গাতে আরো বেশ কিছু যন্ত্রপাতি আছে। এটা হচ্ছে মার্কার, একটা হচ্ছে মার্কার, আরেকটা হচ্ছে মার্ক ইন। দুইটা দুই জিনিস। মার্কার কি করে? মার্কার হচ্ছে শুধুমাত্র দাগ দিয়ে রাখার জন্য। আমি এখানে মার্কার দিলাম, মানে এই জায়গাতে একটা আমি আইডেন্টি করে রাখলাম যে এই জায়গা থেকে আমি কিছু একটা করব, এটা হচ্ছে মার্কার, জাস্ট মার্ক করে রাখলাম। সো এখন আমি মার্কারের কাছে চলে যাই, বা এখানে 30 লিখে দেই। ওরকম দিলে আপনি কাটতে পারবেন না। সো তারপরে মার্কারের পরে যেটা আছে দেখেন, একটা মার্ক ইন। মার্ক ইন মানে আপনি এখান থেকে শুরু করবেন, ঠিক আছে, না কাটিং শুরু করবেন। মার্ক ইন এখান থেকে কত পর্যন্ত? এখানে 40 লিখে দেন, 40 পর্যন্ত। এই জায়গা দিবেন হচ্ছে মার্ক আউট। সো মার্ক ইন, মার্ক আউট, ঠিক আছে। সো মার্ক ইন মার্ক আউট মানে কি? আপনার পুরো ভিডিওটা ছিল 4 মিনিট 36 সেকেন্ডের, এর ভিতর থেকে আপনি মাত্র 10 সেকেন্ড কি করছেন? মার্ক করছেন। এখন এই 10 সেকেন্ড আপনি নিয়ে আসবেন কোথায়? টাইম লাইনে। সো 10 সেকেন্ড টাইম লাইনে নিয়ে আসার জন্য তিনটা প্রসেস আছে। একটা হচ্ছে যদি শুধু ভিডিও আপনি আনতে চান, দেখা গেল এর নিচে যে মিউজিকটা আছে এই মিউজিকটা আপনি রাখতে চাচ্ছেন না, শুধু ভিডিও যদি আনতে চান, তাহলে এখানে দেখেন ভিডিও অপশন আছে, ড্র্যাগ ভিডিও অনলি। এটাকে ধরে নিয়ে এসে টাইমলাইনের ভি ট্র্যাক যেগুলো আছে, বা যে ভি লেয়ার যেগুলো আছে এর উপরে ছেড়ে দেবেন। টাইমলাইনে দুই ধরনের ট্র্যাক থাকে, একটা অডিও আর একটা ভিডিও। সো এই যে V1 V2 V3 যে লেখা, এগুলো হচ্ছে ভিডিও ট্র্যাক, আর নিচে যেগুলো আছে A1 A2 A3 এগুলো হচ্ছে অডিও ট্র্যাক। সো অডিও যদি আলাদাভাবে নিতে চাই, তাহলে অডিও ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেবো। দুইটা দুই রকম ভাবে আমি নিয়ে আসলাম। কিন্তু আমি যদি চাই যে অডিও ভিডিও আলাদা করবো না, একসাথেই নিয়ে আসবো, তাহলে কি করব? মার্ক করার পরে আপনি প্রজেক্ট প্যানেল থেকে যেই প্রজেক্টটা মার্ক করছেন ওই প্রজেক্টটা ধরে নিয়ে এসে টাইমলাইনে ছেড়ে দিবেন। এন্ড এখানে যে ওয়ার্নিংটা দিচ্ছে এটা বলতেছে তোমার যে ফুটেজ আছে, অরিজিনাল ফুটেজ, এই ফুটেজের সাথে তুমি যে সিকোয়েন্স ক্রিয়েট করছো এইটার মিল নাই, সাইজ এলেবেল হয়েছে। এখন তুমি কি সিকোয়েন্সের সেটিং চেঞ্জ করবা, নাকি কিপ এক্সিস্টিং সেটিং যেটা আছে ওটাই রাখবা? আমার যেটা দরকার আমি তো সেটআপ করছি, এখন ওকে কি বলবো? কিপ এক্সিস্টিং সেটিং, যেটা আমি করছি এটাই থাকবে। সো আমার এখানে অডিও ভিডিও সব চলে আসছে, মাত্র 10 সেকেন্ড। আমি টাইমলাইনটা একটু জুম করে নিই এখান থেকে। এখন একটু প্লে করে দেখলে কিন্তু দেখেন এই 10 সেকেন্ড পাচ্ছি আমি, ঠিক আছে, 10 সেকেন্ড পাচ্ছি। কিন্তু এখন সমস্যা হলো এই 10 সেকেন্ডের ফুটেজটাও কিন্তু আমার স্কোয়ার সাইজের সাথে ম্যাচ করে নাই, উপর নিচে একটু ফাঁকা আছে। সো এই ফাঁকাগুলোকে বন্ধ করতে হলে কি করব আমরা? আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোল কোথায়? উইন্ডোতে যান, উইন্ডোতে যাওয়ার পর দেখেন ইফেক্ট কন্ট্রোলে অলরেডি টিক দেওয়া আছে, তার মানে এর ভিতরে পুরো ওয়ার্ক স্পেসের ভিতরে কোথাও না কোথাও আমার
ইফেক্ট কন্ট্রোল আছে। এই যে দেখেন এখানে একটা অ্যারো চিহ্নতে ক্লিক করেন, দেখেন এই যে ইফেক্ট কন্ট্রোল, অডিও ক্লিপ, প্রিমিয়ার কম্পোজার, মেটাডাটা, টেক্সট, মানে এই একটা সোর্স ফুটেজের সাথে কতগুলা প্যারেন্ট করা রয়েছে, এগুলাকে বলে প্যানেল। একটা প্যানেলের মধ্যে অনেকগুলা, যখন আপনার ইফেক্ট বা আদার্স প্যানেলগুলো এক থাকে তখন এইগুলাতে এই যে অ্যারো চিহ্ন হয়। এখানে অনেকগুলো আছে, এখানে দেখেন অনেকগুলো আছে, এখানে হচ্ছে প্রজেক্ট আছে, লুমেট্রি, কালার, ইফেক্ট, এসেনশিয়াল গ্রাফিক্স, অনেকগুলো আছে। যেহেতু একটা মনিটরে সবকিছু একসাথে দেখানো সম্ভব না, যে কারণে এই জিনিসগুলোকে কি করে, কোলাপস করে রাখে। সো কোলাপসে ক্লিক করার পরে আমরা এখান থেকে দিলাম হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে আপনি প্রজেক্ট ফুটেজটা সিলেক্ট করবেন যে কোন ফুটেজের উপরে আপনি ইফেক্ট অ্যাপ্লাই করতে যাচ্ছেন। আমরা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে দেখেন কি আছে, মোশন। সো মোশনের ভিতরে দুই ধরনের জিনিস আছে, একটা আছে পজিশন আর একটা আছে স্কেল। এগুলোর মানে আমরা জানি, স্কেল হলো ছোট বড়, পজিশন আছে ডাইন বামে ঘোরানো। সো স্কেল যদি করি এখান থেকে ম্যানুয়ালি যদি স্কেল করি তাহলে দেখেন এটা আমাদের ফিট সাইজ করে ফেললাম। এখন এই যে বাম পাশে যে লেখাটা ছিল, লেখাটা কেটে গেছে, এটা ডাইনে সরাইতে হবে, এখান থেকে মোশন করে দেব, ব্যাস। এবার প্লে করে দেখেন আমাদের পুরোপুরি ক্লিয়ার, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে আমরা সোর্স মনিটর থেকে যে কেটে নিয়ে আসলাম, এই কাটাকাটিটা যদি সোর্স মনিটর থেকে না করে আমরা সরাসরি ফুটেজটাকে টাইমলাইনে ইম্পোর্ট করে তারপরে বাকিগুলো বাদ দিই, তাহলে কিভাবে করব? সো এটা আমরা ডিলিট করে দিই, এটার কাজ শেষ। এবার আমার যে অরিজিনাল ফুটেজ, এর আমি ক্লিয়ার মার্কিং মার্কআউট করে দিই। ক্লিয়ার মার্কিং মার্কআউট মানে এখন পুরো ফুটেজ আমার 4 মিনিট 36 সেকেন্ডের ফুটেজ আছে। এখন পুরো ফুটেজটা ধরে আমি সিকোয়েন্সও নিব না, সিকোয়েন্সও নাই, ঠিক আছে, জাস্ট ফুটেজটা ইম্পোর্ট করছি। এখন আমার এই যে ফুটেজটা এখানে আছে, এই ফুটেজের সেম সাইজে আমি সিকোয়েন্স ক্রিয়েট করব উইদাউট এনি ইনফরমেশন, কোনো ইনফরমেশন আমার দরকার নাই, জানারও দরকার নাই। ফুটেজটা ইম্পোর্ট করছি, এটাকে ধরে ডিরেক্ট আপনি টাইমলাইনের উপর নিয়ে এসে ছেড়ে দেন, তো নিজ দায়িত্বে একটা সিকোয়েন্স ক্রিয়েট করবে। এখানে এই ভিডিওর মধ্যে যা যা সেটিংস আছে, যা যা মানে ডিটেলস আছে, ওই ডিটেলস অনুযায়ী। এখন আপনি যদি স্কোয়ার সাইজ দরকার হয় আপনি কি করবেন, এই সিকোয়েন্সটারে মডিফাই করবেন এখান থেকে, সরি কই গেল, সিকোয়েন্স সেটিংস। সিকোয়েন্স সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি যা ইয়া চেঞ্জ করে দেবেন, সাইজটা চেঞ্জ করে আগের মতো যা প্রয়োজন সেটা করে দেবেন। ওকে, সো আমি আপাতত এরকমই রাখলাম। রাখার পরে এখন আমার মনে করেন যে প্রথম থেকে এই যে অ্যানিমেশন হচ্ছে না, প্রথম 10 সেকেন্ড আমি বাদ দিব, একদম ফার্স্টে এই ভিডিওর প্রথম 10 সেকেন্ড আমি বাদ দিব। বাদ দেওয়ার জন্য কি করতে হবে, আমার এই ভিডিওটুকু কেটে ফেলতে হবে। সো একটা মেইন ফুটেজকে কাটিং করার জন্য আমরা এখানে দেখছিলাম কি মার্কিং মার্কআউট, কিন্তু টাইমলাইন আনার পরে যদি কাটতে চাই এখানে কিন্তু কোনো মার্কিং মার্কআউট নাই। এখানে কি কি দিয়ে কাটতে হবে, এখানে আপনাকে কাটতে হবে রেজার দিয়ে। রেজার কি জিনিস, টুলসের ভিতরে দেখেন আছে 3 নম্বর অপশনটা, রেজার টুল। রেজার টুলের শর্টকাট সি। সো এই রেজার টুলটা, এটা হচ্ছে ব্লেড, মনে করেন যে ব্লেডের মতো দেখতে, আপনি ব্লেড মনে রাখলেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দিয়ে আপনি যেখান থেকে কাটতে চান, টাইমলাইন ইন্ডিকেটর যেটা আছে এটাকে ওখানে নিয়ে যান 10 সেকেন্ড এবং এখানে একটা ক্লিক দেন, কেটে গেছে কিন্তু। তারপর যতটুকু পর্যন্ত রাখতে চান এখানে ক্লিক দেন, মোটামুটি আপনার ইচ্ছা মতো ক্লিক দেন, যেখানে যেখানে ক্লিক দেবেন সেখানে সেখানে সে কেটে আলাদা হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা ফুটেজ এখন আলাদা আলাদা ডিভাইড হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে মাঝখানের এই অংশটুকু আপনি রাখবেন না, কি করবেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, ফাঁকা জায়গাটা বন্ধ করার জন্য রাইট ক্লিক করে রিপোর্ট ডিলিট। দেখেন একই ধরনের ফুটেজ তো বোঝা যাচ্ছে না যে মানে কতটুকু কি চেঞ্জ হয়েছে না হয়েছে। আমরা আরেকটা ফুটেজ দেখে ইম্পোর্ট করা যায় কিনা, একটু ওকে। সো এখানে আরেকটা ফুটেজ আছে, একটা গ্রিন স্ক্রিনের ফুটেজ। তো আমরা এখান থেকে এই ফুটেজটা এই লাস্টেরটুকু ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে এই ফুটেজটাকে ইম্পোর্ট করি ডিরেক্ট এখানে, ঠিক আছে। ইম্পোর্ট করার পরে এখন মনে করেন যে এর একটা অংশ এখান থেকে কেটে এটুকের সাথে জোড়া দিয়ে দেবো, এটারে কাটবো, এটারে কাটবো এবং এখানে একটু দিব। হ্যাঁ, মানে দুইটা ভিডিওকে একটার পর একটা মিক্স করতেছি। এবার দেখেন এই একটা ফুটেজ, এরপরে গাড়ির ফুটেজটা আসলো, এরপর আবার অন্য একটা আসতে পারে। এরকম ভাবে 3-4 রকমের ফুটেজকে আপনি চাইলে একটার পর একটা কাট করে 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 মিক্স করতে পারেন। কিন্তু এখানে দেখেন যখন চেঞ্জ হচ্ছে, সিচুয়েশনটা যখন চেঞ্জ হচ্ছে, এখান থেকে গ্রিন স্ক্রিন থেকে চলে আসছে কোথায়, অন্য একটা মিউজিকে। সো এই দুইটার মাঝখানে আমরা যে ইফেক্টটা ব্যবহার করি সেটাকে বলে কি ট্রানজিশন। যেন দুইটা ভিডিওকে যখন চেঞ্জ করা হয় তখন এই জিনিসটা স্মুথলি চেঞ্জ হয়, খুব দ্রুত যেন চেঞ্জ হয়ে না যায়। সেখানে আমরা ট্রানজিশন হিসেবে ব্যবহার করতে পারি। ইফেক্টের মধ্যে যাই আমরা, এখান থেকে ইফেক্টস এর মধ্যে যাই। ইফেক্টস এর মধ্যে দেখেন কত ধরনের ট্রানজিশন আছে, অডিও ট্রানজিশন আছে, ভিডিও ট্রানজিশন আছে, ইফেক্টস আছে আলাদা আলাদা। সো ভিডিও ট্রানজিশন যেগুলো আছে এর মধ্যে আরো বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। সো এখান থেকে আমরা ডিজলভটা যদি ব্যবহার করি, ডিজলভের ভিতরে যে
ক্রস ডিজলভ, অ্যাডিটিভ ডিজলভ, ব্ল্যাক, হোয়াইট যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমি যদি ব্ল্যাকটাকে ধরে নিয়ে এসে দুইটা ভিডিওর মাঝখানে বসাই দেই, তাহলে দেখেন কি হয়, এখন এটা শেষ হলো, নতুন একটা শুরু হলো। ঠিক আছে, তো এরকম ভাবে চাইলে আপনি যে কোনো টাইপের ট্রানজিশন ব্যবহার করতে পারেন। যেমন এখানে জুম আছে, তারপর স্লাইড আছে, যে ট্রানজিশন খুশি ব্যবহার করতে পারেন এরকম। ঠিক আছে, দেখেন এরকম। সো এই ট্রানজিশন গুলো আপনি যে কোনো টাইপের ফুটেজ একটার সাথে আরেকটাকে মানে ম্যাচ করানোর জন্য ব্যবহার করতে পারেন। ওকে, আচ্ছা, এখন এর উপরে যদি আমি আরেকটা ফটো বসাইতে চাই, একটা ছবি মনে করেন যে আমি এই ইসের উপরে বসাবো, এখানে যেমন এই জায়গাটার উপরে একটা ছবি বসাবো, ইমেজ। সো ইমেজটা ইম্পোর্ট করি, এই যে ইমেজটা মনে করেন যে এটা বসাবো। সো এই ইমেজটা ইম্পোর্ট করার পরে এটাকে ধরে কোথায় কি করব, টাইমলাইনের উপরে নিয়ে আসবো, এখানে এরকম। তো টাইমলাইনের উপর নিয়ে আসার পরে এটাকে আমরা চলেন এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যে সাইজ একটু ইয়ে করে দিই, রিসাইজ করে দিই, এটা কর্নারে থাকবে এই জায়গাতে এরকম ভাবে। ওকে, সে কর্নার, এটা পুরো ইমেজ মনে করেন যে এই সাইজ জুড়ে ইমেজটা থাকবে এরকম। এটাকে যতটুকু বড় ছোট করার দরকার আপনি টেনে টেনে এটারে বড় ছোট করে দেন, এ পর্যন্ত মনে করেন যে এখানে থাকবে এবার। ওকে, এই যে এখানে যে ওয়ান লেখাটা, এইরকম ভাবে টেক্সট কিভাবে অ্যাড করবেন আপনি। আমরা কি কি দেখলাম, টাইমলাইনের ডিটেইলস দেখলাম, সিকোয়েন্স নিয়ে দেখলাম, ফুটেজ কাটিং করে কিভাবে ইম্পোর্ট করে সেটা দেখলাম, তারপরে হচ্ছে ট্রানজিশন দেখলাম, ভিডিও ট্রানজিশন দেখলাম। সো এখন আমরা দেখবো হচ্ছে টেক্সট কিভাবে অ্যাড করে এবং টেক্সটকে কিভাবে মডিফাই করে আপনি অ্যানিমেটেড টেক্সট বানাবেন। ঠিক আছে, সো এর উপরেই আমরা যদি টেক্সট লিখতে চাই, যেমন এই গাড়ি যেটা আছে এর উপর আমরা টেক্সট লিখবো। সো টুলবারে দেখেন যে টাইপ টুল নামে একটা অপশন আছে, টাইপ টুল, এটা সিলেক্ট করে আপনি আউটপুট মনিটরে যে কোনো ফাঁকা জায়গাতে ক্লিক করেন, টাইপ লেখা শুরু হবে। সেখানে আপনি লেখেন, এখানে হচ্ছে ভিডিও এডিটিং, জাস্ট এরকম লিখলাম। লেখার পরে আপনি এই যে টেক্সটের ভিতরে ইফেক্ট কন্ট্রোলের ভিতরে দেখেন এখানে টেক্সট নামে যে অপশনটা আছে এর ভিতরে চলে আসেন, আপনার পরিচিত এই অপশনগুলো এখানে পেয়ে যাবেন। কি কি আছে এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি, তারপর হচ্ছে ফন্ট ওয়েট, তারপরে এখানে হচ্ছে ফন্টের সাইজ, এন্ড এইগুলো সবই পরিচিত জিনিস, আগে থেকে জানেন। সো এখানে আমরা যদি একটা ফন্ট দেই, বেবাস নামে একটা ফন্ট, এটা দিয়ে দিলাম, এন্ড সাইজ যদি বড় করি, এক মিনিট, এটা কোনো ইফেক্ট হচ্ছে না কেন, ওকে, বেবাস, এটা কেন হচ্ছিল না বলতে পারেন, সিলেক্ট করা ছিল না। এই যে সিলেকশন টুল দিয়ে টেক্সটটাকে সিলেক্ট করতে হতো। সো এখান থেকে বড় করতে পারি, এটা মুভ করার জন্য এরকম মুভ করতে পারি, এটা সেন্টার, তারপর এটা আরো মোটা, এখানে টেক্সটের ভিতরে ফাঁকা। হ্যাঁ, বলেন। স্যার যদি গ্রুপ করা থাকে টেক্সট আর একটা লেয়ার, তাহলে ওটা কি টেক্সটে ইয়ে করা যাবে, এডিট করা যাবে টেক্সট? মানে আমি একটা শেপের সাথে মানে একটা কালার ম্যাটেরিয়াল নিয়ে ওর উপরে টেক্সট অ্যাড করে রাখলাম, আর টেক্সট আমি এডিট করব। হ্যাঁ, করা যাবে, করা যাবে। এখান থেকে আপনি নেবেন কি কালার ম্যাট, ওকে, নিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। এই দুইটারে কি করব, গ্রুপ করব, করলাম, তারপর ডাবল ক্লিক করবেন, সরি, আচ্ছা, আনগ্রুপ করে নিতে হবে, তাহলে আনগ্রুপ করে নিতে হবে, অথবা এই টাইপ টুলে ক্লিক করার পরে, যখন এর উপরে আসবেন, এটা তখন এডিটিং প্যানেল ওপেন হয়ে যাবে। টাইপ টুলে ক্লিক করে যখন ওই টেক্সটের উপরে ক্লিক করবেন, ফাঁকা জায়গাতে না, আগের টেক্সটের উপর ক্লিক করলে তখন আপনার এই জিনিসটা আবার ওপেন হয়ে যাবে, উইন্ডোটা। অথবা আনগ্রুপ করে নিয়ে করতে পারেন। এই যে টাইপ টুলে ক্লিক করে এখন করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, সো এটা হচ্ছে টেক্সটকে আপনি কিভাবে চেঞ্জ করবেন, ফন্ট ফ্যামিলি যা আছে এগুলো চেঞ্জ করবেন। এখন এই টেক্সটগুলোকে যদি কাস্টম অ্যানিমেশন দিতে হয়, তাহলে আপনাকে কিছু প্রিসেট ব্যবহার করতে হবে। সো প্রথম ক্লাসে আমরা প্রিসেটে না যাই, এখান থেকে আমরা ট্রানজিশন ব্যবহার করি। যেই জায়গাতে ভিডিও ট্রানজিশন গুলো দিছিলাম, এখানে আমরা টেক্সটের সাথেও সেম ট্রানজিশন গুলো ব্যবহার করতে পারি। কিরকম, এখানে হচ্ছে আমরা স্প্লিট দিতে পারি, স্লাইডের স্প্লিট, প্রথমে এখানে একটা স্প্লিট দিলাম, এরকম ভাবে টেক্সট আসবে, দেখেন। ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট ট্রানজিশন, মানে আপনার টেক্সটকে সরাসরি ইফেক্ট না করে ট্রানজিশন দিয়ে আপনি অ্যানিমেশন করাইতে পারবেন। এখান থেকে হচ্ছে আমরা বেন্ড স্লাইড দিই, দুই পাশে দুইটা দিয়ে দিলাম আর কি, নরমালি ট্রানজিশন হিসেবে। দেখেন এরকম ভাবে আসলো, কিছুক্ষণ থাকলো, এরকম ভাবে চলে গেল, ব্যাস। একদম সিম্পল ভাবে আপনি টেক্সটকে মডিফাই করে এভাবে অ্যানিমেশন করতে পারেন। কারণ অনেক ভিডিওতে দেখেন যে ভিডিওর পিছন দিয়ে টেক্সট যায়, তারপরে সাইড দিয়ে টেক্সট যায়,
ওইগুলাকে যদি একটু নাড়াচাড়া টাইপের কিছু করতে চান তাহলে আপনি মোশনটাকে জাস্ট একটু নাড়াইতে পারেন। যেমন এখানে একটা সিলেক্ট করে পজিশনে চলে আসেন, এখান থেকে কই গেল মোশন, কই গেল, এই যে মোশন, এখান থেকে পজিশনে আসেন, পজিশনের এই যে স্টপ ওয়াচে ক্লিক দেন, এখানে একটা কি ফ্রেম এই পর্যন্ত আসলো, এন্ড লাস্টের এই অংশটা কোথায় দিবেন, এইদিকে সরাই দেন, এরকম ভাবে দেখেন কি হয়, দেখেন চলে যাচ্ছে। তো এদিক ওদিক দিয়ে নাড়াচাড়া করা সিম্পল, এই জিনিসটা মোশন আপনি চাইলে এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এইটুকু তো ক্লিয়ার, টেক্সট অ্যাড করা, টেক্সটকে মডিফাই করা, টেক্সটকে কিভাবে আপনি স্লাইড দিয়ে বা ট্রানজিশন দিয়ে কিভাবে টেক্সটকে অ্যানিমেটেড করতে পারবেন, এটুকু ক্লিয়ার। ওকে, সো এখন আমরা নেক্সট পার্টে দেখব হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ, তারপরে হচ্ছে সাউন্ড এডিটিং, আর সাউন্ড এডিটিং আর কি, সাউন্ড এডিটিং এর বেসিক যতটুকু আছে, আর শর্টস কিভাবে বানাবেন আপনি, একটা শর্টস ফ্রম কন্টেন্ট যেগুলোকে বলে, বড় একটা ভিডিও থেকে কিভাবে শর্টস গুলো বানাবেন। সো ওই জিনিসটা দিয়ে আমরা শুরু করি, এখান থেকে আমরা সবগুলা কেটে দেই। সো এখন আমরা দেখবো হচ্ছে শর্ট ফর্ম কন্টেন্ট, 2-3টা ফুটেজকে জয়েন করানো তো ক্লিয়ার, কাট করে করে যেটা যতটুকু প্রয়োজন ওইটুকু আমরা ক্লিয়ার। এখন একটা শর্ট ফর্ম কন্টেন্ট বানাবো, তার জন্য আমাদের একটা বড় ভিডিও কন্টেন্ট দরকার, যেই ভিডিওটা আমরা একটা বড় ভিডিও ইম্পোর্ট করি এখান থেকে, এন্ড এই ভিডিওটাকে আমরা শর্টসে কনভার্ট করব। এটা কিন্তু একটা ইউটিউবের বড় ভিডিও। সো এই ভিডিওটাকে শর্টসে কিভাবে কনভার্ট করব, আমাদের প্রথম কাজ হচ্ছে শর্টসের সাইজের একটা সিকোয়েন্স ক্রিয়েট করা। রাইট ক্লিক করে এখান থেকে যাব নিউ আইটেম, এন্ড এখান থেকে সিকোয়েন্স, তারপরে সেটিংস, এন্ড এখান থেকে শর্টসের সাইজ কি হয়, উইথ হবে ছোট, হাইট হবে বড়। উইথ দিলাম 1080 এন্ড হাইট হবে 1920, এন্ড এটার নাম দিলাম হচ্ছে শর্টস। দেখেন এখানে শর্টসের সাইজ হয়ে গেছে। সো এইবার আমরা যেই ভিডিওটা নিয়ে আসছি, এই ভিডিও থেকে ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে ওইগুলোকে আমরা কাট করে নিয়ে এসে বসাবো। মনে করেন স্টার্টিং যেটা আছে, শুরুর যে পার্টটা, এটুকু আমরা নিই। আপনার ভেতরে থাকা জীবনকে গতিশীল করতে চাইলে যেমন একটু নড়াচড়া করা প্রয়োজন, ঠিক তেমনই ক্রিয়েটিভিটিকে বাস্তবে রূপান্তরিত করতে হবে। সো এই পর্যন্ত আমরা নিব, এটা হচ্ছে মার্ক আউট করলাম, এবং প্রথমে মার্ক ইন দেই নাই। কেন মার্ক ইন দেই নাই, কারণ শুরু থেকেই আমরা নিচ্ছি, ওটাকে মার্ক ইন দেওয়ার কোনো দরকার নেই। এটাকে ধরে টাইমলাইনের উপর নিয়ে আসেন, নিয়ে আসার পরে যা ওয়ার্নিং দিচ্ছে এটারে ওকে করে আমরা চলে যাই এখানে। এন্ড দেখেন এটা ভিডিও সাইজ কত ছোট, কারণ ভিডিওর যে ফ্রেম সাইজ ছিল ওইটার চেয়ে আমরা যে সিকোয়েন্স নিয়েছি সেটা অনেক বড়। এখন এইটারে যদি বড় করতে চাই, রাইট ক্লিক করে এখান থেকে সেট টু ফ্রেম সাইজ করতে পারি, শুধুমাত্র উইথটা ফিট হবে, হাইটটা ফিট হবে না। সো হাইট ফিট করতে হলে কি করতে হবে, আমাদের ইফেক্ট কন্ট্রোলে যেতে হবে এবং স্কেল থেকে এখান থেকে আরো বড় করে দিতে হবে। আমরা ফুল সাইজ করে দিলাম, এখানে কত হয়েছে 540% দিয়ে দিই, 540% বড় করা লাগছে। কিন্তু এখন যদি প্লে করি, দেখেন আমি এক সাইডে চলে গেছি, মানে মডেল মেইন যে সাবজেক্ট এক সাইডে গেছে এবং অন্যান্য জিনিসগুলো আরেক সাইডে আসছে। এখন এই সাবজেক্টটাকে সবসময় রাখতে হবে কোথায়, সেন্টারে। তো সাবজেক্টটাকে সেন্টারে রাখতে হলে দেখেন আমি যখন এটা সরাই যাচ্ছি, এটা এখন কিন্তু আমার সাবজেক্ট, এটা সেন্টারে আছে, কিন্তু শুরুতে সাবজেক্টটা সেন্টারে নাই, শুরুতে সাবজেক্ট আছে কোথায়, বাম পাশে বেশি দূরে। তো এখন খেয়াল করেন যে কত সেকেন্ড পর্যন্ত আপনার এই সাবজেক্টটা এক সাইডে আছে, ওই জায়গাতে একটা কি হবে, কাট হবে। সো এই পর্যন্ত নিয়ে যান, এই পর্যন্ত, এই সেকেন্ড পর্যন্ত। দরকার হলে টাইমলাইন আরো বড় করেন, আপনি এক ফ্রেম করে আগান। এই যে সামনে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা ফ্রেম। ওই যে দিছি না 30 ফ্রেম পার সেকেন্ড, এক সেকেন্ডের মধ্যে আপনি 30টা এরকম লাইন দাগ দেখতে পাবেন, এক সেকেন্ডের মধ্যে পুরো 30টা লাইন। সো আপনি এখান থেকে একটা একটা করে আগান এই ফ্রেম পর্যন্ত। সেখানে কি দিব, একটা কাট হবে। কাট হওয়ার পরে প্রথমের এই সিনটুকু পজিশন চেঞ্জ হবে, এই বরাবর আসবে। এখান থেকে দেখেন আপনার ভেতরে থাকা জীবনকে গতিশীল করতে চাইলে যেমন একটু নড়াচড়া করা প্রয়োজন, ঠিক তেমনই দেখেন এই জায়গাটা বাড়ি খাইছে না, এক ফ্রেম কম বেশি হয়েছে। পুরো ফ্রেম ধরে ধরে আপনাকে দেখেন এই ফ্রেম পর্যন্ত অ্যাডজাস্ট করতে হবে। এটারে ছোট করে দিলাম, এটারে বড় করে দিলাম, এবার আর বাড়ি খাওয়া যাবে না, বুঝতে পারছেন? এক ফ্রেম করে করে যখন ফ্রেম একদম সম্পূর্ণ ফ্রেম বাই ফ্রেম যখন চেঞ্জ করবেন, এই জায়গা থেকে আবার চেঞ্জ হবে। সো এটা আপনি ফ্রেম বের করে নেন, টাইমলাইনটা জুম করে, এই ফ্রেম থেকে এখান থেকে আরেকটা কাট হবে, এন্ড এটা চলে যাবে কোথায়, এই সাইডে। এরকম ভাবে অ্যাডজাস্ট করে ভিডিও, বড় ভিডিও থেকে আপনার শর্টস বানাইতে হবে। এবং এই শর্টসে শুধুমাত্র ডাইরেক্ট এই ফ্ল্যাট ভিডিও দিয়ে দিলেই শর্টসগুলো ইন্টারেস্টিং হয়ে যায় না, এর সাথে অ্যাড করতে হয় আপনার মোশন গ্রাফিক্সের কিছু অ্যানিমেটেড টেক্সট, কিছু এলিমেন্ট, যেমন এখানে যে এটাতে যা যায়, এটাতে যেমন অ্যানিমেটেড কিছু এলিমেন্ট অ্যাড আছে। সো এখানে আমরা কি অ্যাড করতে পারি, ভয়েসের সাথে ম্যাচিং করে কিছু কিছু জিনিস,
যেমন এখানে যে যে কথাটা বলা হচ্ছে কি, থেমে থাকা জীবন গতিশীল, এই জিনিসগুলোকে আমরা চাইলে এর উপর দিয়ে পপ আপ টেক্সট দিতে পারি। টেক্সট তো আমরা আগে দেখছি যে কিভাবে টেক্সট লিখবো। তো বাংলা টেক্সট কিভাবে লিখবো, এখানে শুধুমাত্র আপনি অব্র দিয়ে লিখতে পারেন অথবা ANSI ভার্সন, যেটা দুইটা দিয়ে লিখতে পারেন। ওই রকম ভাবে এই জায়গাতে পপ আপ টেক্সট কিছু দিতে হবে এবং এর উপরে কিছু ফ্লাশ ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন আমরা নরমালি কোথায় ব্যবহার করি, দুইটা ভিডিওর কাটিং এর মাঝখানে ট্রানজিশন ব্যবহার করি সিন যখন চেঞ্জ হয়। কিন্তু যখন আপনার একটা রানিং ভিডিও আছে বা শুধু একটা সাবজেক্ট আছে যেখানে কোনো কাট নাই, ওই জায়গাতে আমরা কি ট্রানজিশন ব্যবহার করব, ওই জায়গাতে হচ্ছে আমরা সবসময় ফ্ল্যাশ বা লাইটিং ট্রানজিশন ব্যবহার করব। সো ফ্ল্যাশ অথবা লাইটিং ট্রানজিশন কোথায় পাবো, ইউটিউবে চলে আসেন, এখানে সার্চ করেন ফ্ল্যাশ ট্রানজিশন। দেখেন ফ্ল্যাশ ট্রানজিশন প্রিমিয়ার প্রো, তারপরে হচ্ছে শুধু ফ্ল্যাশ ট্রানজিশন দেন। এখানে ট্রানজিশনের বেশ কিছু প্রিসেট আছে যে জিনিসগুলো চাইলে সিলেক্ট করে রেখে দিতে পারবেন, অথবা এই যে ফ্রি লাইটিং যে ট্রানজিশন, এই জিনিসগুলো আছে আমি বেশি ব্যবহার করি, মানে ভিডিও সহজে এই টাইপের যে জিনিসগুলো, এই ফ্ল্যাশ, ঠিক আছে। তো এরকম ফ্ল্যাশ, তো এটা আপনি ডাউনলোড করে নেন। এটা ডাউনলোড করে আপনি চাইলে ভিডিওর উপরে ওভারল্যাপ করে বসাই দিতে পারেন। ভিডিওটা ইম্পোর্ট করি এন্ড সিমিলারলি এটারে ডাবল ক্লিক করে সোর্স মনিটর ওপেন করব এবং ওই ট্রানজিশনটা কতটুকু রাখবো ওইটুকু আমরা কাট করে নিব। দেখেন চেষ্টা করবেন যেই ট্রানজিশনের ভিতরে ব্ল্যাক ফ্রেম আছে ওই জিনিসটা রাখার, যেন আপনি স্ক্রিন মোড চেঞ্জ করলে ওইটা হাইড হয়ে যায়, শুধু লাইটগুলো থাকে। এখান থেকে নিলাম এ পর্যন্ত, 1 সেকেন্ডেরও কম সময় হয়েছে। এই জিনিসটাকে শুধু আমাদের ভিডিওটা দরকার, ভিডিওটা নিয়ে আসলাম এবং এটারে কি করব, স্পিড একটু কমাই দেব। রাইট ক্লিক করে এখান থেকে যাব স্পিড এন্ড ডিউরেশন, তারপর এখান থেকে স্পিড আমরা 80% করে দিলাম, আরো বড় হয়ে গেল। তারপর এটার অ্যাডজাস্ট করি, ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর একদম ফুল ফ্রেম করে দিলাম। কি হলো, এখন ব্ল্যাক হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। সো এটার এখন ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেব। এই ইফেক্টটা সিলেক্ট করে আমরা চলে যাব কন্ট্রোল ইফেক্ট কন্ট্রোলের ভিতরে অপাসিটিতে, এন্ড এখান থেকে নরমাল থেকে করে দেব হচ্ছে স্ক্রিন, ঠিক আছে। এখন দেখেন কি পরিবর্তনটা হয়, বুঝা গেছে। হালকা যে লাইটিং ট্রানজিশন অথবা ফ্ল্যাশ ট্রানজিশন, এই জিনিসগুলো আমরা ফুটেজকে ইন্টারেস্টিং করার জন্য ব্যবহার করতে পারি। অবশ্যই এর সাথে সাথে কিন্তু টেক্সট অ্যাড করতে হবে, ওকে। সো এটা হচ্ছে আপনার শর্ট ফর্ম কন্টেন্ট বলে, যেটার মার্কেট ভ্যালু অনেক ভালো। সো আপনি চাইলেই একটা বড় ফুটেজ থেকে কাট করে করে আপনি পুরো জিনিসটাকে একটু ইন্টারেস্টিং করে শর্ট ফর্ম কন্টেন্ট এভাবে জেনারেট করতে পারেন। এখন যদি আমরা একটু অডিও এডিট দেখতে চাই, অডিও এডিটের জন্য আমাদের একটু র ফুটেজ দরকার। অডিও এডিট বা গ্রিন স্ক্রিন এডিটের জন্য র ফুটেজ দরকার, যেগুলোতে অরিজিনাল সাউন্ড আছে। তো দেখি আমাদের এখানে কোনো সাউন্ড করা আছে কিনা, র ফুটেজ আছে কিনা। সেই ফুটেজ থেকে এক মিনিট আমি একটু ফুটেজ নিয়ে আসি। ওকে, তাহলে আছে আমরা এখন একটা গ্রিন স্ক্রিন এবং একটা রিয়াল ফুটেজ ইম্পোর্ট করে ওইগুলো থেকে গ্রিন স্ক্রিন রিমুভ করব, ব্যাকগ্রাউন্ডে কিছু বসাবো এবং সাউন্ডটা হালকা একটু এডিট করব। সো ফুটেজগুলো ইম্পোর্ট করি। ফুটেজ আমাদের এখানে দুইটা ক্যামেরা দিয়ে শুট করা ফুটেজ আছে। তো চাইলে এই ফুটেজের যে আছে কি বলে প্রপার্টিজে যাই, এখানে যে ফরম্যাট আছে আমরা সেম ফরম্যাটে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে পারি। আগে সিকোয়েন্সগুলো কেটে দেই, এত সিকোয়েন্স এখানে দরকার নাই। এটাকে জাস্ট ধরে নিয়ে আসার উপর ছেড়ে দিলাম, নতুন একটা কি বলে সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। এখন একটু প্লে করে দেখি। সো এই সাউন্ডটাকে হচ্ছে আমরা আরো একটু সুন্দর করব, নয়েজ এডিট করব। সো এখন দেখেন এই ফুটেজটা যদি প্রথম থেকে আমি সিলেক্ট করি, দেখেন প্রথমে কিন্তু একটু এনজি শট আছে যেগুলো আমাদের প্রয়োজন না। হ্যাঁ, তো শুরু হচ্ছে কোথায়, এখান থেকে, এই জায়গা থেকে শুরু হচ্ছে। তো এর আগে দেখেন, এর আগে আমরা কিন্তু কোনো মিউজিক ব্যবহার করতেছি না, কোনো কিছু সরাসরি আমি কথাতে যাচ্ছি। সো সরাসরি কথাতে যাচ্ছি, তার মানে আমার এখান থেকে একটা কাট দিতে হবে। এটা হচ্ছে আমার এল কাট টাইপের হবে। সো আমরা এখান থেকে রেজার নিয়ে একটু কাট করলাম এবং এই ফুটেজটুকু ডিলিট করে দেবো, কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। এন্ড এটাকে ধরে আমরা টাইমলাইনের শুরুতে নিয়ে গেলাম। এই বিজ্ঞাপনের মতো একদম ডাইরেক্ট কথা শুরু হচ্ছে, এক ফ্রেমও ফাঁকা নাই। এখানে কি করতে পারি আমরা, 1 সেকেন্ডের মতো বা 10 ফ্রেমের মতো একটু ফাঁকা রাখতে পারি, ফাঁকা জায়গা রাখতে পারি, যেন শুরুর আগে একটু স্থির থাকে। যেমন যখন ক্যামেরায় আমরা শুট নেই, মূল যে কথাটা বলা এটা শুরু করার আগে 1 সেকেন্ড সাইলেন্ট থাকা উচিত। তাহলে কি হবে, এডিট করতে জিনিসটা ভালো হবে। যখন আমি ক্যামেরা ধরে দাঁড়াই আছি, অ্যাকশন বলার সাথে সাথেই কথা বলা শুরু করা উচিত না। অ্যাকশন বলা হলো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড আপনি সাইলেন্ট থাকেন, আপনি নিজেকে প্রিপেয়ার করেন, তারপরে কথা বলা শুরু করেন, তাহলে জিনিসটা হবে কি একদম সুন্দর মতো বোঝা যাবে। সো এখন দেখেন
আর আগে কেমন ছিল, একদম ডাইরেক্ট এখান থেকে ছিল এইরকম, কিন্তু এখন কিন্তু আমি স্থিরভাবে বসে আছি। এই বিজ্ঞাপনের মতো হাজার হাজার বিজ্ঞাপন, অ্যানিমেশন, কার্টুন ভিডিও, গোপাল ভাঁড়, লুল্লু, মিনা কার্টুনের মতো যে কোনো টুডি অ্যানিমেশন, সোশ্যাল মিডিয়া প্রমোশন, ইনফোগ্রাফিক, লোয়ার থার্ড, ক্যাপশন এবং টাইপোগ্রাফি অ্যানিমেশন সহ বিভিন্ন ক্যাটাগরির কাজ একজন মোশন গ্রাফিক ডিজাইনার করে থাকে। ওকে, এ পর্যন্ত শেষ। এখানে একটা কাট দিলাম, এন্ড লাস্টের যে জিনিসটুকু আছে এগুলো দরকার নেই, এগুলোর আমরা বাদ দিয়ে দিই। এই হচ্ছে আমাদের মূল ফুটেজ। এই ফুটেজে আমরা এখন কালার করব, সাউন্ড এডিট করব এবং চাইলে কিছু ট্রানজিশন টেক্সট মানে কমপ্লিট একটা ভিডিও এডিট করব। সো প্রথমত হচ্ছে সাউন্ডের কাজ করতে হবে। সাউন্ডের কাজ কি? প্রথমত যদি কোনো নয়েজ থাকে সে নয়েজগুলো আমাকে রিমুভ করতে হবে। সো নয়েজ রিমুভের জন্য ডিফল্ট আমাদের এখানে যে সিস্টেম আছে, ইফেক্টস এর ভিতরে যাই, আমরা যাব হচ্ছে অডিও ইফেক্টের ভিতরে। এখান থেকে দেখেন নয়েজ রিডাকশন, রেস্টোরেশন আছে, এর ভিতর থেকে আমরা ডি নয়েজ যে অপশনটা আছে এটা ব্যবহার করতে পারি। এর ডিফল্ট কিছু সেটআপ আছে, ওটাও ব্যবহার করতে পারি, কাস্টমও ব্যবহার করতে পারি। বর্তমানে কি অবস্থা সেটা আগে শোনান চাও। যদিও নয়েজ খুবই কম, তারপরেও যদি আমরা এটা অ্যাপ্লাই করি, হ্যাঁ হ্যাঁ কিটা না, আনলিঙ্ক করা লাগবে না, আনলিঙ্ক করা বাধ্যতামূলক না। অডিওর ইফেক্টগুলো কখনোই ভিডিওর উপর অ্যাপ্লাই হয় না, আর ভিডিওর ইফেক্ট কখনোই অডিওর উপর অ্যাপ্লাই হয় না। যদিও দুইটা লিঙ্ক করা আছে তারপরেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আনলিঙ্ক করে কখন নিতে হয়? যখন আপনার এই অডিওর সাথে অন্য কোনো অডিওকে মার্জ করবেন, দুইটাকে একসাথে নেস্ট করবেন, তখন আপনার আনলিঙ্ক করতে হবে, ঠিক আছে। সো নরমালি আমরা এখান থেকে হচ্ছে এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিতে পারি, অথবা এই ফুটেজটা সিলেক্ট থাকার পরে ডাবল ক্লিক করলেও এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সাউন্ড কিন্তু কমে গেছে। এখন যদি আমি এটা দেখেন অফ করে দিছি, সো এর ভিতরে কি কি আছে? নয়েজ রিডাকশন করলে হয় কি, আপনার যে লো পিক যেগুলো আছে, সাউন্ডের যে মানে লো পিক যেগুলো আছে সেইগুলোকে রিডিউস করে দেয়। সো আপনি এখান থেকে চাইলে এই এডিটের মধ্যে যাইতে পারেন। এডিটের মধ্যে যাওয়ার পরে এখানে প্রিসেট যেগুলো আছে, আপনি যদি মনে করেন যে হালকা আমার এডিট করার দরকার, আপনি জাস্ট এখান থেকে লাইট নয়েজ রিমুভার যেটা দিয়ে দেন, দেখেন আর এখান থেকে দেখেন হ্যাভি নয়েজ রিমুভার। সো এই দুইটা দিয়ে আপনি এখান থেকে চাইলে অ্যামাউন্টটা 100% করে দিতে পারেন, যে 100% রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখান থেকে 80% যেটা আছে হাই নয়েজ রিডাকশন, ওইটা দিয়ে দিলাম 80%। এই জায়গা থেকে আরেকটা মজার জিনিস হচ্ছে, আপনি চাইলে শুধুমাত্র নয়েজ গুলাকেও শুনতে পারেন যে আমার ভিডিওতে কতটুকু নয়েজ আছে। এই যখন আপনি যে এডিটে আসলেন না, এডিটে আসার পরে ভিডিও প্লে করেন, এখান থেকে আউটপুট নয়েজ অনলি, দেখেন নয়েজ শোনা যাচ্ছে হালকা। এটা হচ্ছে শুধু আপনার ভিডিওতে নয়েজ আছে। এখন এটা 100% রিমুভ করে দেন, আর কোনো নয়েজ শুনতে পাবেন না। আচ্ছা, নয়েজ শুনতে পাবেন কি পাবেন না সেই জিনিসটা নির্ভর করে এই জায়গাতে সাউন্ডের লেভেলের উপরে। দেখেন সাউন্ডের এখানে একটা লেভেল উঠতেছে না, আপনি প্লে যখন করতেছেন সাউন্ডের লেভেল উঠতেছে। এই সাউন্ডের লেভেল যদি আপনার এখানে -18 নিচেই থাকে, তাহলে ওই জিনিসগুলো শুনতে পাবেন না। -18, -24, 20 এর নিচে যদি থাকে, তাহলে ওই সাউন্ডগুলো আপনার কানে আর আসবে না, ঠিক আছে। দেখেন এই জায়গাতে আরো ক্লিয়ার বুঝতে পারবেন সাউন্ডের লেভেলটা। দেখেন এই বাম পাশে ডান পাশে সাউন্ডের লেভেল উঠতেছে না, এই লেভেলটা কি হয় এখানে, এই যে 12 থেকে 6 পর্যন্ত যে লেভেলটা, -12 থেকে -6 পর্যন্ত, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড লেভেল। এর ভিতরে যদি আপনার ভয়েস রাখেন, মিউজিক রাখেন, সবগুলো রাখেন, এই জিনিসগুলো থাকবে হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে একদম শ্রুতি মধুর হবে। যদি -18 নিচে হয় তাহলে সেই জিনিসগুলো আর শোনা যাবে না। -18 থেকে -24 পর্যন্ত এর ভিতরে যদি হয় তাহলে হালকা শোনা যাবে, এবং ওই জিনিসগুলোকে আমরা কথার নিচে মানে ভয়েসের নিচে, ভোকালের নিচেই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেভেল থাকবে সবসময় কত? -18 ভিতরে, মানে 12 নিচেই, 12 থেকে 18 মধ্যে আপনি চাইলে 12 থেকে 18 মধ্যে রাখতে পারেন। 12 থেকে 18 মধ্যে রাখলে কি হবে, ওইটা হবে পারফেক্ট একটা সাউন্ড। আর ভয়েসের যে সাউন্ডটা, ওইটা সর্বোচ্চ যাবে কত? -6। -6 এর উপরে যদি চলে যায় সাউন্ডটা ফেটে যাবে, বা সাউন্ডের শোনার যে মধুরতা সেটা নষ্ট হয়ে যাবে। তো আমরা আপাতত কি ব্যবহার করছি? শুধুমাত্র ডি নয়েজ ব্যবহার করছি। দেখেন মাঝে মধ্যে কিন্তু পিকটা উঠে যাচ্ছে উপরের দিকে, দেখছেন, এবং সাউন্ডের মানে ভয়েস যেটা সেটা কমে গেছে, কিন্তু এদিকে পিক উঠতেছে উপরে। তো এই জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার নামে একটা অপশন আছে, ইকুয়ালাইজার। সো প্যারামেট্রিক ইকুয়ালাইজার এটাকে আমরা অ্যাপ্লাই করব এবং ভোকালটাকে এনহ্যান্স করব। সো এখান থেকে আমরা এডিটে যাই, এন্ড প্রিসেট থেকে ভোকাল এনহ্যান্স নামে যে অপশনটা আছে, মানে নয়েজ কিন্তু রিডাকশন করছি প্রথমত, কিন্তু ভয়েসটাও কিন্তু কমে গেছে। এখন ভোকালটাকে
এনহ্যান্স করতে হবে। এবার একটু প্লে করি, অ্যানিমেশন, দেখেন কার্টুন ভিডিও, গোপাল ভাঁড়, লুইলু, মিনা কার্টুনের মতো যে কোনো 2D অ্যানিমেশন, সোশ্যাল মিডিয়া প্রমোশন, ইনফোগ্রাফি। ঠিক আছে। এরপরে আমরা একটু সাউন্ড আর একটু বাড়াবো। সাউন্ড বাড়াইতে হলে এখানে নরমালি একটা যে অপশনটা আছে, আপনি ভলিউম চাইলে এখান থেকে বাড়াই দিতে পারেন, এই যে ভলিউমের লেভেলটা বাড়াই দিতে পারেন, কিন্তু সরাসরি ভলিউমের লেভেল এখান থেকে না বাড়ে আমরা হচ্ছে গ্রাফিক্যাল ইকুয়ালাইজার নামের একটা অপশন আছে, গ্রাফিক্যাল ইকুয়ালাইজার। সো গ্রাফিক্যাল ইকুয়ালাইজারটা অ্যাপ্লাই করব এবং এইটা থেকে আমরা এখান থেকে গেইনটা বাড়াই দেব। এখানে আপনার ইয়া করতে পারেন, এখানে যে প্রিসেট গুলো আছে সেগুলো ব্যবহার করে দেখতে পারেন যে ভয়েসটা চেঞ্জ হচ্ছে কেমন, হাই পাস কেমন হচ্ছে, লো পাস কেমন হচ্ছে। সো আমরা নরমালি এখান থেকে গেইনটা একটু বাড়াই দিই, 3 দিলাম, এটা একটু সাইডে রেখে আমরা প্লে করি। অনেক উপরে উঠে যাচ্ছে না পিক, ওইগুলোকে আমরা লাস্টে অ্যাডজাস্ট করব। সাউন্ড তো বাড়ছে, এখন সাউন্ড বাড়ছে, গেইন যদি আরো বাড়াই দেন সাউন্ড আরো বাড়বে, কিন্তু দেখেন ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে। সো এই জিনিসটা এমন পর্যায়ে রাখতে হবে যেন সাউন্ডটা ফেটে না যায়, নরমাল থাকে। তবে এখানে গেইন 2 অ্যাড করে দিলাম। সো এই গেইনটা আপনি গ্রাফিক্যাল ইকুয়ালাইজার থেকে অ্যাড না করে যদি মনে করেন যে সরাসরি আপনি অডিও লেয়ারের উপর অ্যাড করবেন তাও পারেন। সিলেক্ট করে রাইট ক্লিক করেন, এখান থেকে অডিও গেইন, অডিও গেইনটা কিন্তু এখানে 0 আছে, আমরা ওইটা দিছি গ্রাফিক্যাল, মানে ওভারঅল আপনার অডিওর উপরে একটা ইমপ্যাক্ট পড়বে। এখান থেকে যদি আপনি গেইন বাড়ায় দেন তাহলে আপনার কি হবে, যে অডিওর যে পিক গুলো আছে না, পিক গুলো বেড়ে যাবে, সাউন্ড বাড়বে, পিক গুলো বাড়বে। এখন যেই জায়গাগুলোতে একটু জায়গায় জায়গায় বেড়ে গেছে, পুরো জিনিসটাকে আমরা যদি একসাথে অ্যাডজাস্ট করতে চাই তাহলে আমাদের ভোকাল ইনহ্যান্স নামে যে অপশনটা আছে ওটা ব্যবহার করতে হবে, ভোকাল ইনহ্যান্স। এটা যদি আমি ব্যবহার করে দিই, এখন দেখেন একটু আর -6 এর উপরে যাবে না, এটা হচ্ছে অটো। আপনার এটা করবেন কখন, সবার লাস্টে, যখন পুরো ইফেক্ট গুলো অ্যাপ্লাই করবেন, ভলিউম দিলেন, সবকিছু দিলেন, সব শেষে একদম ওভারঅল পুরো ভয়েস ওভারের উপর আপনি ভোকাল এনহ্যান্সটা দিয়ে দিবেন এবং এটা সে অটো মানে ডিটেক্ট করবে যে হিউম্যানের যে শ্রবণ শক্তি আছে -6 এর উপরে যাবে না কখনো, আপনি যতই ভলিউম দেন -6 এর উপরে যাবে না এখানে, দেখেন। ঠিক আছে, এই সাউন্ডটাকে আরো আপনি মধুর করতে পারেন। আপনার মাইক্রোফোন বা আপনার যে রেকর্ডিং এর যে জিনিসটা ওইটা যত ভালো হবে তত আপনি সাউন্ডের কোয়ালিটি ভালো করতে পারবেন। আপনি চাইলে এখানে এসে মাস্টারিং অ্যাপ্লাই করতে পারেন, সাউন্ডটা আরো চেঞ্জ হবে, যে কোনো 2D অ্যানিমেশন, ক্রিস্টাল, সোশ্যাল মিডিয়া প্রমোশন, ইনফোগ্রাফি, কিন্তু সাউন্ড কিন্তু উপরে উঠবে না। ক্যাপশন এবং সো এই ক্রিস্টালটাকে আপনি চাইলে আরো চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে হচ্ছে যে ইয়াগুলো আছে, প্রিসেট গুলো আছে, হাজার হাজার বিজ্ঞাপন, অ্যানিমেশন, কার্টুন ভিডিও, গোপাল ভাঁড়, ঠিক আছে, মিনা কার্টুনের মতো যে আপনার ভয়েসটাকে মাস্টারিং করতে পারেন আপনি এখান থেকে। ইনফোগ্রাফি, লোয়ার থার্ড, ক্যাপশন এবং টাইপোগ্রাফি অ্যানিমেশন, এই বিজ্ঞাপনের মতো বুঝতে পারছেন, বিজ্ঞাপন, অ্যানিমেশন, কার্টুন ভিডিও, গোপাল ভাঁড়, লুইলু, মিনা কার্টুনের মতো যে কোনো 2D অ্যানিমেশন। এখন আমার ভয়েসটা কি আছে, একদম ক্রিস্টাল আছে না, চিকন ভয়েস আছে না। এখন আমি চাচ্ছি আমার এই চিকন ভয়েসটার মধ্যে আরো একটু বেস টাইপের কিছু দিতে, যে ড্রাম বাজায় যে বেস হয় না ওরকম টাইপের কিছু দিতে, তাহলে এখানে আমরা ব্যবহার করব কি বেস। বেস এখান থেকে খুব একটা বেশি দরকার নেই, আমরা বেস মোটামুটি 4 ডিবি বা 3 ডিবি ব্যবহার করি, 4, তাহলে সাউন্ডটা কেমন শোনা যায়। এই বিজ্ঞাপনের মতো হাজার হাজার একদম ক্লিন হইছে না, অ্যানিমেশন, কার্টুন ভিডিও, গোপাল ভাঁড়, এটা হচ্ছে বেস ছাড়া, মিনা কার্টুনের মতো এটা হচ্ছে বেস সহ। 2D অ্যানিমেশন, সোশ্যাল, এই জিনিসগুলো যদি আরো পারফেক্টলি আপনি ফিল করতে চান যে সাউন্ডের চেঞ্জ হচ্ছে কিনা, তাহলে আপনাকে অবশ্যই ভালো একটা হেডফোন ব্যবহার করতে হবে। এই বক্সে দিয়ে কখনো সাউন্ডের পারফেকশন বোঝা যায় না, ঠিক আছে। আপনি যখনই বেস বাড়ায় দিবেন আপনার ভয়েসটা তত ভারী হবে, ঠিক আছে। সো এই ভারী ভয়েসটাকে আরো একটু মানে ভারী করার জন্য আপনার চাইলে ট্রেবল নামের যে অপশনটা আছে এটা আমরা ব্যবহার করতে, এটা হচ্ছে ফিল্টার আর নিকো। সো ট্রেবল, এখান থেকে আমরা যদি ট্রিবেলের বুস্টটা যদি বাড়াই দেই সাউন্ড হবে চিকন, যদি আমরা মাইনাস করি তাহলে সাউন্ড হবে মোটা। সো -6 যদি দিয়ে আমরা ব্যবহার করি, অ্যানিমেশন, কার্টুন দেখেন ভিডিও, গোপাল ভাঁড়, আমরা 8 ব্যবহার করি, মিনা কার্টুনের মতো দেখেন আরো চিকন হয়ে গেছে না, অ্যানিমেশন, সোশ্যাল মিডিয়া প্রমোশন, ইনফোগ্রাফি, লোয়ার থার্ড, ক্যাপশন, ঠিক আছে। মাইনাস করলে মোটা হবে, প্লাস করলে হবে চিকন। সো এই জিনিসগুলো হচ্ছে ডিপেন্ড করে আপনার মাইক্রোফোন দিয়ে রেকর্ড করার যে সাউন্ড আছে এই সাউন্ডের উপরে আপনার সাউন্ডের কোয়ালিটি কেমন। সর্বপ্রথম কি করবেন, নয়েজ রিমুভ করবেন, প্যারামেট্রিক ইকুয়ালাইজার দিয়ে ভোকাল এনহ্যান্স করবেন, তারপরে হচ্ছে আপনি গ্রাফিক্যাল ইকুয়ালাইজার দিয়ে সাউন্ডটাকে বুস্ট করবেন, তারপরে হচ্ছে আপনি মাস্টারিং করবেন, এরপরে দিবেন হচ্ছে বেস ট্রেবল প্রয়োজন অনুযায়ী যেটা যখন দরকার, এবং সর্বশেষ কি ভোকাল এনহ্যান্স, যেন সাউন্ডটা -6 এর উপরে কখনোই না ওঠে, ঠিক আছে।
হ্যাঁ ব্যবহার করা হয় তাহলে তো এটা ছুটে যাবে। ছুটে যাবে না, এখানে একটা ইফেক্টও ছুটে যাবে না, তবে ওইটার মানে ক্ষমতাটা কমে যাবে। ক্ষমতাটা কিরকম, আমি যদি আরেকটু চেঞ্জ আপনাদের দেখাই জিনিসটা কেমন হয়। সো এখানে আমরা কয়টা ইফেক্ট অ্যাপ্লাই করছি দেখেন। প্রথমত হচ্ছে ডি নয়েজ, ইকুয়ালাইজার, তারপরে ভোকাল এনহ্যান্স, মাস্টারিং। এখন এই জিনিসগুলোকে যদি আমি পজিশন চেঞ্জ করে দিই তাহলে দেখেন ভয়েসের চেঞ্জ হয়ে যাবে, সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো আমি মাস্টারিংটাকে সবার উপর উঠাই দিই, হাজার হাজার বিজ্ঞাপন, অ্যানিমেশন, কমে গেছে। কার্টুন ভিডিও, আপনি ট্রেবলটার উপর উঠাই দেন, মিনা কার্টুনের মতো চেঞ্জ হয়ে গেছে। মানে পজিশনটাও আপনার ইম্পর্টেন্ট, আপনি কোন জায়গাতে কার উপরে কি রাখছেন। আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি কে, নয়েজ রিমুভার। আমার নয়েজটাকে আগে রিমুভ করতে হবে, তার মানে সব জায়গাতে আমি যত সাউন্ড ইফেক্ট দেই আমার সর্বপ্রথম কাজ হচ্ছে নয়েজ রিমুভ করা। সো নয়েজ রিমুভারটা থাকবে সবার উপরে। এরপরে নয়েজ রিমুভের পরে দ্বিতীয় কাজ কি, ভোকালটাকে এনহ্যান্স করা, সাউন্ডটাকে বুস্ট করা। সো আমার এখানে গ্রাফিক্যাল ইকুয়ালাইজার, তারপর হচ্ছে প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এইগুলো থাকবে কোথায়, এর নিচেই, নয়েজের নিচেই, ঠিক আছে। তারপরে হচ্ছে ভোকাল এনহ্যান্স আপনি লাস্টে দেন, কোনো সমস্যা নেই। তারপরে রাখেন মাস্টারিং, বুস্ট এন্ড ট্রাবল। সো এই জিনিসগুলো প্লেসমেন্টের উপরে ডিপেন্ড করে আপনার সাউন্ডটা শুনতে কেমন শোনা যাবে। এই বিজ্ঞাপনের মতো হাজার হাজার বিজ্ঞাপন, অ্যানিমেশন, একদম স্মুথ সাউন্ড, এখানে কিন্তু কোনো ঝামেলা নাই। মিনা কার্টুনের মতো যে কোনো 2D অ্যানিমেশন, সোশ্যাল মিডিয়া প্রমোশন, ইনফোগ্রাফিক, লোয়ার থার্ড। সাউন্ড যদি আমি এখানে বক্সে ফুল করে দেই তাহলে আরো ভালো শোনা যাবে। সোশ্যাল মিডিয়া প্রমোশন, ইনফোগ্রাফিক, লোয়ার থার্ড, ক্যাপশন এবং টাইপোগ্রাফি অ্যানিমেশন সহ। সো এই হচ্ছে আপনার একটা রেগুলার ভিডিওর বেসিক সাউন্ড কারেকশন বা সাউন্ড এডিটিং। এর চেয়ে আরো অ্যাডভান্স লেভেলের সাউন্ড এডিটিং আছে, যেই জিনিসগুলো আমাদের ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্স এর ক্ষেত্রে প্রয়োজন নাই। যারা মিউজিক কম্পোজ করে, সাউন্ড ডিজাইন করে, তাদের ক্ষেত্রে ওগুলো প্রয়োজন আছে, ওগুলো আমাদের দরকার নেই। সো এর নিচে আমরা এখন চলেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব এবং আমার যে ভয়েস আছে সেটার সাথে অ্যাডজাস্ট করব। ওকে, ইম্পর্টেন্টলি আরেকটা জিনিস দেখাই দেই, সেটা হচ্ছে আমি কষ্ট করে এখানে যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করছি, আমার তো মাইক্রোফোন একটা, আমি এক মাইক্রোফোন দিয়ে ভবিষ্যতে সারা জীবন রেকর্ড করব এবং একই ধরনের এডিট করতে চাই। তাহলে কি আমি বারবার এই সাউন্ডের ইফেক্টগুলো খুঁজে খুঁজে নিয়ে এসে বসাবো? না। এই যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করছি এইগুলোকে আমরা এখন একটা প্রিসেট সেভ করে রাখবো। ভবিষ্যতে যতদিন আমরা একই মাইক্রোফোন, একই ভলিউমে, একই এনভায়রনমেন্টে শুট করব, এই একটা প্রিসেট ব্যবহার করব সবসময়। কিরকম, এখান থেকে আমি যতগুলো ইফেক্ট অ্যাপ্লাই করেছি সবগুলোরে শিফট চেপে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম সবগুলা, রাইট ক্লিক করে এখান থেকে সেভ প্রিসেট। এবং এই জায়গাতে আপনি এটাকে এমন কিছু নাম দিয়ে সেভ করবেন যেন আপনি বুঝতে পারেন যে এটা আমার এই জন্য শুট করা ছিল। সো আমি এখানে দিলাম হচ্ছে রুম ইনসাইড রেকর্ড, ঠিক আছে, ওকে। সো এখন আমি যদি এর উপর থেকে সবগুলো ডিলিট করে দেই, এই ইফেক্টগুলো সব ডিলিট করে দিলাম, এখন আমার অরিজিনাল সাউন্ডটা ছিল, এই বিজ্ঞাপনের মতো এটা ছিল অরিজিনাল সাউন্ড। আমার এখন কোনো ইফেক্টের উপরে নাই। যে প্রিসেটটা সেভ করছি, এই যে প্রিসেটের মধ্যে যাব রুম ইনসাইড, এটাকে ধরে নিয়ে এসে ছেড়ে দিব, চেঞ্জ হয়ে গেছে আগের মতো। সো ভবিষ্যতে যতগুলা ভিডিওর সাউন্ড আপনি কারেকশন করতে যাবেন সেম এনভায়রনমেন্ট এবং সেম সাউন্ডে বা সেম রেকর্ডারে, জাস্ট ভিডিওটা নিয়ে আসবেন, প্রিসেটটা বসাই দিবেন, আপনার ঝামেলা ক্লিয়ার। একইভাবে প্রত্যেকটা কাজের জন্য আপনি চাইলে প্রিসেট সেভ করে রাখতে পারেন, যেমন আপনার লাইটিং, তারপরে আপনার অ্যানিমেশন, আপনার গ্রিন স্ক্রিন রিমুভ, ক্রোমা কি, আলট্রা কি, প্রত্যেকটা জিনিস আপনি চাইলে প্রিসেট সেভ করে রাখতে পারেন। জাস্ট একই এনভায়রনমেন্ট হইতে হবে শুধু। ওকে, আশা করি এই জিনিসটা খুব ক্লিয়ার। এখন চলেন এর নিচে হালকা আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি। সো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য যাব আমরা একটা ফ্রি মিউজিক ডাউনলোড করে নিয়ে আসি ইউটিউব থেকে। যেমন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট, যে কোনো একটা মিউজিক আপাতত বসাই। পারফেক্টলি মিউজিক খুঁজে পাওয়া একটু কষ্টকর, আমি এখানে দিব হচ্ছে চিল, দেখি কি আসে। এখানে ফ্রি মিউজিক যেগুলো লেখা রয়েছে ওইগুলো যদি যেমন করে আমি কোনো একটা মেক করে যদি ইউটিউবে ছাড়ি ওখানে কপিরাইট সমস্যা নাই, একটু এক্সাইটিং মিউজিক দরকার। ওকে, সো মিউজিক ডাউনলোড হয়ে গেছে, মিউজিকটা আমরা নিয়ে আসি। এটা আপবিট, ডাবল ক্লিক করে আমাদের যতটুকু দরকার 1 সেকেন্ড থেকে নিলাম, না লোগো অ্যানিমেশন বাদ দিয়ে এখান থেকে আমাদের ফুটেজ আছে 17 সেকেন্ড, 17 সেকেন্ড পর্যন্ত। এই জায়গাতে তো আমার দুটো ধরে ইম্পোর্ট করার দরকার নাই, এখানে আমার শুধু অডিও দরকার। কি করব, অডিও ট্র্যাকটাকে ধরে নিয়ে টেনে নিয়ে ছেড়ে দিলাম এই ট্র্যাকের নিচে। ওকে, এবার আসেন এই বিজ্ঞাপনের মতো হাজার হাজার বিজ্ঞাপন, অ্যানিমেশন, কার্টুন ভিডিও, কোনো কিছু বোঝা যাচ্ছে? সাউন্ড মিউজিক সব এক হয়ে গেছে, একাকার হয়ে গেছে। এখন আমরা বলছিলাম কি, ভয়েসের লেভেল
-6 পর্যন্ত থাকবে। যদি ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করা হয় তাহলে কি হবে, -12 থেকে -18 এর ভিতরে থাকবে। তো এখন আমরা শুধু ভয়েসটাকে অফ করে দেই, এখান থেকে যে অডিও ট্র্যাক আছে এটাকে মিউট করে দেই। আমরা আগে শুনে দেখি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কত লেভেল পর্যন্ত আছে, কত আছে, ভয়েসের উপরে আছে। সো এটাকে কমাইতে হবে। সো এটাকে কমাইতে হলে নরমালি কি করব, আমরা এর যে ইয়াটা আছে, গেইনটা আছে, ওটা রিডিউস করে দেব। সো গেইন রিডিউস করার জন্য আমরা এখান থেকে জাস্ট রাইট ক্লিক করে -10 করে দিলাম, দেখি কি হয়। এখন কিন্তু 12 পর্যন্ত উঠতেছে, হ্যাঁ 12 পর্যন্ত উঠতেছে। সো এইটাকে আরো একটু রিমুভ করে দেই, -2, অলরেডি আগে 10 ছিল এবং আরো 2 যোগ করলাম, তাহলে কত হলো, -12। এবার যদি প্লে করে দেখেন 18 থেকে 12 এর উপরে কিন্তু উঠতেছে না এখন। এবার যদি আমি অডিওটা অন করে দিয়ে প্লে করি, এই বিজ্ঞাপনের মতো দেখেন হাজার বিজ্ঞাপন, অ্যানিমেশন, কার্টুন ভিডিও, এবার একটু শ্রুতি মধুর হয়েছে, অডিওটা হালকা আছে এবং ভিডিওটা সরি ভোকালটা ক্লিয়ার আছে। আচ্ছা, এরপর কথা হচ্ছে শুরুতে কিন্তু আমি কোনো কথা বলি নাই, 1 সেকেন্ডের একটু সময় কম। এই সময় কিন্তু আমার মিউজিকটা থাকতে হবে হাই, যেহেতু আমি এখানে যে কাট ব্যবহার করছি। সো এইটার আমি আরেকটু আগাই দিই এবং সামনের দিকে পিছিয়ে দিলাম যতক্ষণ বসেছিলাম। 1 সেকেন্ড মনে করেন যে 1 সেকেন্ড পরে আমি শুরু করছি। সো এই 1 সেকেন্ডের সাউন্ডটা হবে একটু হাই। সেক্ষেত্রে কি করব, আমি তো পুরো ওভারঅল যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এটার গেইনটা তো মাইনাস করে দিছি। এখন যদি 1 সেকেন্ডটাকে শুধু হাই করতে চাই তাহলে আমার বুদ্ধি কি বলেন? পেন টুল, পেন টুল দিয়ে সাউন্ড এডিট করব। এটা মান সম্মান খাইছে, মান সম্মান খাইছে। সো দেখেন আমরা কি করছি, নরমালি রাইট ক্লিক করে এখান থেকে গেইন কে মাইনাস করছি, মানে পুরো যে ট্র্যাক আছে পুরো ট্র্যাকের সাউন্ডটা আমাদের মাইনাস হয়ে গেছে। এই কাজটা আমরা করব না, এখান থেকে হচ্ছে আমরা প্লাস পার করে দিই, আমাদের অরিজিনাল যে সাউন্ড ছিল সেখানে ফিরে আসি। কি করব এখন, এই যে অডিও ট্র্যাকের যে ইয়া আছে গেইন যে কন্ট্রোল করার জন্য যে অপশনটা আছে ওইটাকে আমরা বের করব। জাস্ট এই টাইমলাইনটাকে ধরে একটু বড় করে দিব, দেখেন মাঝখান থেকে একটা লাইন বের হইছে, এই দেখেন, দেখছেন লাইন। সো এই লাইন ধরে আমরা এখন চাইলে গেইনটাকে কন্ট্রোল করতে পারি। কি রকম, কি ফ্রেম দিয়ে যেমন অ্যানিমেশন করে ঠিক একই ভাবে সাউন্ডটাকেও আপনি অ্যানিমেশন করতে পারবেন। সো এই পর্যন্ত আমার সাউন্ড লাগবে কি হাই। সেখানে কন্ট্রোল চেপে ধরে একটা কি ফ্রেম অ্যাড করলাম, তার মানে প্রথমের টুকু আমার হাই থাকলো। এইবার এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম, কি করব এখন, এখান থেকে ডাউন করে দেব, মাইনাস কত, 12। ঠিক আছে, এবার দেখেন এই বিজ্ঞাপনের মতো হাজার হাজার বিজ্ঞাপন, ঠিক আছে। কার্টুন ভিডিও। এইবার আমার যদি মনে হয় যে কোনো এক জায়গাতে কথার ফাঁকে আর একটু সাউন্ড উঁচু করে দিতে হবে, মানে আমার ওই জায়গাতে সাউন্ড হাই লাগবে, কি করব, এখানে আমি আরেকটা কি ফ্রেম দিলাম, তার মানে কি এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম পর্যন্ত সাউন্ডটা থাকবে স্থির। এবার আমার উঁচু করব কোথায়, এখানে আমার সাউন্ডটা হাই দরকার, এখানে একটা কি ফ্রেম দিলাম এবং এই পর্যন্ত আমার সাউন্ড হাই থাকবে। সো এই পিকটাকে আমি কি করব, উপর উঠাই দিব। এবার একটু প্লে করি, লোয়ার থার্ড, ক্যাপশন এবং টাইপোগ্রাফি অ্যানিমেশন সহ বিভিন্ন ক্যাটাগরির কাজ একজন মোশন গ্রাফিক ডিজাইন করে। এবং লাস্টের দিকে এখান থেকে সাউন্ড আরো বেড়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত আমার শেষ সাউন্ড, এখানে আমি এটাকে শেষ করে দিলাম। কিন্তু যে শেষ যে হইলো হুট করে শেষ হবে না, এটাও ফেড, আস্তে আস্তে ফেড আউট বলে এগুলোকে, ফেড ইন ফেড আউট। সো ফেড আউট করার জন্য আমরা যাব হচ্ছে ইফেক্টে এন্ড অডিও ট্রানজিশন, অডিও ট্রানজিশন ক্রস ফেড এন্ড এখান থেকে এক্সপোনেনশিয়াল ফেড, এটাকে যদি দিয়ে দিই তাহলে কি আস্তে আস্তে শেষ হবে এরকম। মোশন গ্রাফিক ডিজাইন করে থাকে। ক্লিয়ার, সাউন্ডের কাজ এর চেয়ে বেশি কিছু দেখানো লাগে না। দেখেন এই বিজ্ঞাপনের মতো হাজার হাজার বিজ্ঞাপন, অ্যানিমেশন, কার্টুন ভিডিও, গোপাল ভাঁড়, লুইলু, মিনা কার্টুনের মতো যে কোনো টুডি অ্যানিমেশন, সোশ্যাল মিডিয়া প্রমোশন, ইনফোগ্রাফি, লোয়ার থার্ড, ক্যাপশন এবং টাইপোগ্রাফি অ্যানিমেশন সহ বিভিন্ন ক্যাটাগরির কাজ একজন মোশন গ্রাফিক ডিজাইন করে থাকে। ওকে ডান। এবার দেখেন ভিডিওটা যখন শুরু হচ্ছে, সরাসরি শুরু হচ্ছে, আমি চাচ্ছি ভিডিওটা প্রথমে থাকবে একটা ব্ল্যাক ফ্রেম এবং লাস্টে যখন শেষ হবে তখন একটা ব্ল্যাক ফ্রেম আসবে। তাহলে আমি কি করব, ইফেক্টে যাব, ভিডিও ট্রানজিশন এন্ড এখান থেকে ডিসলভ, তারপর হচ্ছে একটা ডিপ টু ব্ল্যাক, প্রথমে একটা ব্ল্যাক ফ্রেম এবং লাস্টে একটা ব্ল্যাক ফ্রেম। এই বিজ্ঞাপনের মতো হাজার ওকে বিজ্ঞাপন, অ্যানিমেশন, কার্টুন ভিডিও, গোপাল ভাঁড়, লুইলু, মিনা কার্টুনের মতো যে কোনো টুডি অ্যানিমেশন, সোশ্যাল মিডিয়া প্রমোশন, ইনফোগ্রাফি, লোয়ার থার্ড, ক্যাপশন এবং টাইপোগ্রাফি অ্যানিমেশন সহ বিভিন্ন ক্যাটাগরির কাজ একজন মোশন গ্রাফিক ডিজাইন করে থাকে। শেষ। এখন এর সাথে আপনি কি করবেন, টেক্সট অ্যাড করবেন, ফ্ল্যাশ ওভারলে অ্যাড করবেন, তারপরে এদিক ওদিক মুভমেন্ট অ্যাড করবেন, আগে যা যা টুকটাক দেখে আসছে আইডিয়া নিয়ে
এই হচ্ছে আপনার ওভারঅল একটা কমপ্লিট ভিডিও এডিটিং এর ক্লাস। এখন বাকি থাকে কি গ্রিন স্ক্রিন রিমুভ করা। গ্রিন স্ক্রিন দিয়ে কিভাবে আমরা মানে গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করব এবং রিমুভ করে ওইটাকে কিভাবে অ্যানিমেশন করব, যে পিছন দিয়ে টেক্সট দিব, তারপরে হচ্ছে আমরা নতুন একটা সেটআপে নিয়ে আসবো, যেমন এখানে বসে আছে এটার সেটআপ চেঞ্জ করব। সো এই জিনিসগুলো আজকে না দেখে আমরা নেক্সট আরেকটা ক্লাসে দেখি, ঠিক আছে? একদিনে এত দরকার নেই, আপাতত যতটুকু যা দেখানো হয়েছে এটুকু ক্লিয়ার। এই কমপ্লিট এডিটিং পর্যন্ত, সাউন্ড সহ কমপ্লিট এডিটিং পর্যন্ত এটুকুই প্র্যাকটিস করবেন। ওকে, আল্লাহ হাফেজ।